প্রতি বছর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়। এবছর 9ই মে 25শে বৈশাখ পড়েছে। আজকে রবীন্দ্রনাথের একটি দিক নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ এমনই একটা প্রতিভা যার কথা বলে শেষ করা যায় না। কিন্তু আমি আজকের যে দিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দশিল্পী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিজে তার লেখায় যেভাবে শব্দের ব্যবহার করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে রবীন্দ্রনাথের সহজ পাঠের কথা যদি ধরি, তাহলে সেখানে বলা হচ্ছে, ছোট খোকা বলে অ আ, শেখে নিতে কত ক আ। হ্রস্ব ই দীর্ঘ ই, বসে খায় ক্ষীর খই। হ্রস্ব উ দীর্ঘ উ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। এখানে উচ্চারণগুলো খুব গুরুত্বপূর্ণ, যে একটা ছোট ছেলেকে কিভাবে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ ছোট দীর্ঘ উ শেখাতে হবে, সেটা রবীন্দ্রনাথ কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন। এবং এই ছোট ছেলে যখন সে কল্পনা করবে, তখন সেই কল্পনার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কল্পনা করার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ নিজে সেই কল্পনা শক্তি বাড়ানোর জন্য চিন্তাভাবনা করেছেন নিজে, এবং সেখানে তিনি চিন্তাভাবনা বাড়িয়েছেন তার কবিতার মধ্যে দিয়ে। যেমন ধরা যাক, রবীন্দ্রনাথ বলছেন যে, একদিন রাতে আমি স্বপ্ন দেখে নিউ, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা নড়িয়া চলিয়াছে নড়িতে নড়িতে। এই কড়ি বর্গা এখন আর হয়তো দেখা যায় না, নতুন প্রজন্ম যারা তারা কড়ি বর্গা দেখতে পাবে না, কিন্তু পুরনো যে সমস্ত বাড়ি আছে, যারা পুরনো দিনের মানুষ আছেন তারা কড়ি বর্গার কথা জানেন। সেই কড়ি বর্গার কথা বলছেন এবং বলছেন যে রাস্তা চলছে অজগর সাপের মতো। এইটা যদি আমরা ড্রোন ক্যামেরার সাহায্যে বা উপর থেকে বা প্লেন থেকে যদি শহরকে দেখি, বিশেষত কলকাতা শহরকে দেখি, তাহলে সেই চিত্র আমরা দেখতে পাবো। রবীন্দ্রনাথের কবিতায় সেটা কিন্তু ছবির মতো বর্ণনা করছে, একটা শব্দ দিয়ে ছবি আঁকা। আমরা হাট কবিতায় দেখছি যে, কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পারে। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করছেন এবং রবীন্দ্রনাথ সেখানে দেখাচ্ছেন যে হাটটা কিরকম হয়, তার একটা ছবি রবীন্দ্রনাথ তুলে ধরার চেষ্টা করছেন। আবার রবীন্দ্রনাথকে যদি দেখি যে ছোট্ট ছেলে সে কিভাবে বলছে, সে তখন কাতর আবেদন জানাচ্ছে এবং রবীন্দ্রনাথ তার ভাষার একটা প্রয়োগ করছেন। রবীন্দ্রনাথ ভাষার মধ্যে তিনি আনার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ ভাষার ক্ষেত্রে যেমন একটা রাত দুপুর যে শব্দটা, সেখানে রবীন্দ্রনাথ দেখছেন যে ব্যবহার করছেন, যেমন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে, বিকাল বলে মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাকদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হয়ে গেল মাঠের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। ঠিক রাত দুপুর থেকে শব্দটাকে নিয়ে রবীন্দ্রনাথ এখানে ব্যবহার করছেন। আবার রবীন্দ্রনাথ আরেকটি প্রশ্ন কবিতায় লিখছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে। এবং সেখানে বলছেন যে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আজকে যে যুদ্ধের পরিস্থিতি, হিংসায় উন্মত্ত পৃথ্বী, সেরকম একটা পজিশনে, সেরকম একটা জায়গায় আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ সেখানে ব্যবহার করছেন, রবীন্দ্রনাথ সেখানে দেখাচ্ছেন যে এই যুদ্ধ পরিস্থিতিতে যে সমস্ত পৃথিবীর ইতিহাসে যে ঘটনাগুলো ঘটে, যুদ্ধের ঘটনাগুলো ঘটে, এবং সেখানে আমরা দেখি যে একটা দূষণ বড় মাত্রা পায়, এবং সেই পরিস্থিতিতে যাহারা তোমার বিষাইছে বায়ু, বিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, এখানে রবীন্দ্রনাথ বলছেন। আবার রবীন্দ্রনাথকে আমরা যদি দেখি মৃত্যুঞ্জয় কবিতায়, যে মৃত্যুর চেয়ে বড় বড় তো কিছু হয় না, যে মানুষকে যদি প্রচন্ড মানুষকে ভয় দেখানো হয়, তখন রবীন্দ্রনাথ তিনি যদি সেই মৃত্যু ভয়, যদি আমরা সেনাবাহিনীর কথা দেখি, তারা মৃত্যু ভয়ও আর পাচ্ছেন না,
এরকম একটা পজিশন, এরকম একটা অবস্থা যখন হয়, তখন তিনি লিখছেন যে তুমি যত বড় হও, তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। আবার মানুষ যখন হতাশ হয়ে যান কোনো একটা জায়গায়, কোনো সময়, কোনো পরিস্থিতিতে, তখনও রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ আলোচনার মধ্যে চলে আসেন। তখন রবীন্দ্রনাথ বলছেন এক জায়গায়, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই সেটা শুধু ক্রন্দন। এইখানে রবীন্দ্রনাথ কিন্তু আছে মহানব অঙ্গন, এইখানে রবীন্দ্রনাথ কিন্তু একটা আশার কথা জাগাচ্ছেন যে কোনো সময় ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আবার যখন গান ভঙ্গ কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, একাকী গায়কের নহে তো গান গাহিতে হবে দুইজনে, খুলিয়া গাইবেন একজন, একজন গাহিবেন একজন খুলিয়া গলা, অন্যজন গাবেন মনে মনে। এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যখন দেখি যে একজনের তো কমিউনিকেট করা যায় না, ওয়ান ওয়ে কমিউনিকেশন হয় না, দুজনের মধ্যে কমিউনিকেট করতে হয়, এবং সেখানে বলছেন গাহিবে একজন খুলিয়া গা, অন্যজন গাবে মনে, যেটা আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে বলি, রবীন্দ্রনাথ সেই কথাই বলছেন। আবার যখন এক্সচেঞ্জ অফ আইডিয়াসের কথা আমরা বলি, সেখন উনি বলছেন ভারত তীর্থ, দিবে আন নিবে মিলাবে মিলিবে, এই ভারতের মহামানবের সাগর তীরে, দিবে আর নিবে, একটা আইডিয়াকে এক্সচেঞ্জ করার কথা। আবার যেখানে বলছেন চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা স্থির, জ্ঞান যেথা মুক্ত, অর্থাৎ ফ্রি নলেজ। আজকে ফ্রিডম অফ ইনফরমেশনের কথা বলা হচ্ছে, ফ্রিডম অফ নলেজের কথা বলা হচ্ছে, যে মুক্ত জ্ঞান, মুক্ত তথ্যের কথা বলা হচ্ছে, এবং সেখানটায় রবীন্দ্রনাথ কত আগে যে কথা কবিতার মধ্যে দিয়ে বলে গেছেন, তার সেখানে তিনি এখন বলছেন। আবার ওই ছোটদের কবিতার মধ্যে লিখছেন, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ, মিথ্যে বেলকি ভূতের হাঁচি, মিথ্যে ভূতের কান্না, এবার তাহারও দিক মিথ্যে তোমার নাকি সুমের কান্না। তো সেখানে মিথ্যে ভেলকি ভূতের হাঁচি, এই সমস্তগুলো যে মিথ্যে, সেটাও রবীন্দ্রনাথ তার বর্ণনার মধ্যে দিয়ে করছেন। এবং তার গদ্যের মধ্যে আমরা যদি যাই, তাহলে বিশ্বপরিচয় রবীন্দ্রনাথ যখন লিখছেন, একটা মানুষের বর্ণনা দিচ্ছেন, ক্ষুদ্রাদিদুপ ক্ষণভঙ্গুর তার দেহ, বিশ্ব ইতিহাসের কণামাত্র স্থানে অবস্থান। দেখুন, বিশ্ব ইতিহাসের কণামাত্র স্থানে তার অবস্থান, এবং ক্ষণভঙ্গুর তার দেহ, তার দেহগুলো কোষে ঢাকা, অনেক কোষ যেটা ক্ষণভঙ্গুর, সে কথা তিনি আবার বলছেন। আবার যদি আমরা অনুবাদের ক্ষেত্রে দেখি, ইংরেজি শব্দের কে যদি বাংলা অনুবাদের ক্ষেত্রে, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ভূমিকা নিয়েছেন, এবং সেই জন্য রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, যে সলিড যে শব্দটা, কঠিন, সেটা আবার হার্ডও কঠিন, কারণ বাংলা ভাষায় এরকম দুটো একই শব্দ, হার্ড এবং সলিড, দুটোর ক্ষেত্রেও কিন্তু কঠিন শব্দটা কিন্তু চলে আসছে। এবং কিন্তু রবীন্দ্রনাথ সেখানে সলিড শব্দের ক্ষেত্রে তিনি হার্ডকে কঠিন বলছেন, কিন্তু সলিড শব্দটাকে তিনি নিরেট বলছেন। এরকম ভাবে আবার যদি দেখা যায়, তিনি যখন কর্ণকুন্তী সংবাদে বলছেন, জয়হীন চেষ্টার সঙ্গীত, মানে সত্যি তো কর্ণের মানে চেষ্টা করছেন, কিন্তু তিনি জানেন যে জয় পাবেন না, তাই জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম, মানে এই যে কর্মে যার উদ্যম নিচ্ছে, কিন্তু সেখানে কোনো আশা নেই, হেরিতেছে শান্তিময় শূন্য পরিমাণ, বা যেখানে পরিণামটা কি শূন্য, মানে আমরা অনেক সময় বলি পিসফুলি হয়েছে কিন্তু নিটফল জিরো, অর্থাৎ শান্তিময়, শান্তি সম্পন্ন, কিন্তু নিটফল জিরো যেখানটা আমরা বলি, সেই জায়গাটা কিন্তু যদি বলছেন শূন্য পরিণামের কথা তিনি বলার চেষ্টা করছেন। এইটা কিন্তু রবীন্দ্রনাথ তার বলার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু দেখিয়েছেন। নমস্কার, আজকে আমরা এই পর্যন্তই বললাম, এবং ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।